Only in one day, at least 77 people were killed and more than 5,000 were wounded. Police. মাওলানা সাইদি পরে 160 জনকে গুলি করে মারা হয়েছে। ভয়াবহ একটা কিলিং ছিল। আমার মনে আছে আমি 2 দিন ধরে গুনছিলাম, আমি 132টা পর্যন্ত এবং প্রত্যেকটা মৃত্যু আমরা সোর্সিং করেছি পুলিশের থেকে। এমন না যে এটা আমাকে আমার ওই যে লোকাল সাংবাদিক আমাকে বলছে, তা না, আমি পুলিশের থেকে সোর্সিং করে বলছি। আসসালামু আলাইকুম। আজ ইতিহাসের কালো একটি দিন। আজকের এই দিনে 2013 সালে আল্লামা দিল হোসেন সাইদিকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, তারই প্রতিবাদে বাংলাদেশের তৌহিদি জনতা তারা রাজপথে নেমে এসেছিল। তাদেরকে পাখির মতন গুলি করে হত্যা করেছিল শেখ হাসিনার গুন্ডা বাহিনী। সেদিন প্রায় একদিনে 200 মানুষকে হত্যা করেছিল শেখ হাসিনার পেটিয়া পুলিশ বাহিনী, সন্ত্রাসী বাহিনীরা। তাদেরকে শুধু হত্যা করে ক্ষান্ত হয়নি, তাদের পরিবারের লোকজন তাদের লাশগুলো বাড়িতে নিতে পারেনি। এমনকি যারা আহত হয়ে রাজপথে পড়েছিল তাদের চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। সুপ্রিয় দর্শক, আজকের এই বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসুর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ডাকসুতে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন বক্তারা আজকের এই বিষয় নিয়ে লোমহর্ষ ঘটনা বর্ণনা দিচ্ছেন। আপনাদেরকে সেই বক্তব্যগুলো, সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি ঘোষণা দিয়েছেন জুলাই অভ্যুত্থানে অর্থাৎ 5ই আগস্টে যে সকল পুলিশদেরকে হত্যা করা হয়েছিল তাদের বিচার অতি দ্রুত করবেন। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনিও বলেছেন একই কথা, যে অতি দ্রুত পুলিশ হত্যার বিচার করবেন। অথচ একবারও শুনিনি যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ছাত্রদের রক্তের পরে দাঁড়িয়ে বিএনপি এখন সরকার গঠন করেছেন, তারেক রহমান দেশে এসেছেন যে অভ্যুত্থানের কারণে, যে ছাত্রদের রক্তের বিনিময়ে। এবং আপনারা দেখতে পেয়েছেন রিজবিরা তারা কান্না করেছিল আর বলেছিল মাসুম বাচ্চারা আজকে আমাদেরকে মুক্ত করেছেন। সুপ্রিয় দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অনেক সময়, বিভিন্ন সময় আমরা দেখেছি তিনি মার খেয়ে কেঁদেছেন আর বলেছেন শেখ হাসিনা শাসন আমল নিয়ে তিনি কান্না করেছেন যে আজ কোনো শাসন নেই বাংলাদেশে, যে যা মন চায় সেটাই করতেছেন, বিরোধী দলের নেতা কর্মীদেরকে গুম করতেছে, খুন করতেছে, এমনটি বলতেছেন আর কাঁদতেছেন। সেই ফখরুল ইসলাম আলমগীররা আজ ঘোষণা দিচ্ছেন পুলিশদেরকে হত্যা করা হয়েছে 5ই আগস্টে, তার বিচার তারা করবেন। সুপ্রিয় দর্শক, এখানে বিষয়টি দেখেন, একটু লক্ষ্য করেন, চিন্তা করেন। যখন পুলিশ হত্যার বিচার আপনি করবেন, তখন এই অভ্যুত্থানে যারা রাজপথে নেমে এসেছিল বাংলাদেশে মুক্ত করার জন্য, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল ছাত্র সমাজ জীবন দিতে রাজপথে নেমে এসেছিল তাদের বিরুদ্ধে মামলা হবে, তারা জেলে যাবে, তাদেরকে ফাঁসি হবে। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে 5ই আগস্টের অর্থাৎ জুলাই অভ্যুত্থানের মূল মাস্টার মাইন্ড তারেক রহমান, এবং ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে ছাত্রদল নাকি 400-র মতন নেতাকর্মী তারা জীবন দিয়েছেন, এমনকি বিএনপির অসংখ্য মানুষ তারা জীবন দিয়েছেন। সুপ্রিয় দর্শক, তাহলে কি ছাত্রদল, বিএনপি এবং এদেশের ছাত্র সমাজের উপরে মামলা হবে? বাংলাদেশের যিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ভারতে ছিলেন, তাকে নাকি গুম করে নেওয়া হয়েছিল ভারতে। তিনি গুম থেকে বাংলাদেশে ফেরত এসে বাংলাদেশের ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে তিনি এই কথাগুলো বলতে যাচ্ছেন, কিন্তু তার মুখ থেকে আমরা এখনো পর্যন্ত শুনিনি ছাত্রদেরকে যে গণহত্যা করা হলো অভ্যুত্থানে তার বিচার হবে, তার বিচারের কথা তিনি একবারও বলেননি। আপনারা জানেন শেখ হাসিনার পুলিশ বাহিনী গত 17 বছর এদেশের মানুষকে গুম, খুন, হত্যা, যেভাবে পাখির মতন গুলি করে হত্যা করেছে, তাদের বিচারের কথা আপনি বললেন। অথচ 17 বছর যেই পুলিশের কারণে দেশের অসংখ্য মানুষ হত্যার শিকার হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, বাংলাদেশের মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রক্ত ঝরেছে, তাদের বিচারের কথা আপনি একবারও বললেন না। আপনি বিপ্লবীদের সম্মান দিবেন না, বাংলাদেশে আপনাকে উদ্ধার করতে ফিরে আর কেউ আসবে না। যে দেশে বিপ্লবীদের মর্যাদা সম্মান দেওয়া হয় না সে দেশের বিপ্লবীরা জন্মায় না। যাই হোক, আসল কথায় আসি। সুপ্রিয় দর্শক, আল্লামা দিল হোসেন সাইদির আজকের এই দিনে আল্লামা দিল হোসেন সাইদিকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, তারই প্রতিবাদে হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছিল। তাদেরকে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছিল এবং হত্যা করার পর তাদের লাশের সাথে এবং আহত জনতার সাথে কি আচরণ করেছিল এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন ডাকসুতে। আমরা দেখে আসবো বিস্তারিত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোটা বাংলাদেশ মনে হয়েছিল মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন। বর্বর ইহুদি ইসরায়েলরা যেভাবে কথায় কথায় নির্মম হত্যাযজ্ঞ পরিচালনা করে ফিলিস্তিনিদের উপর, সেই দিন মনে হয়েছিল বাংলাদেশে ইসরায়েলি বাহিনীর নির্মম হত্যাকাণ্ড নিরস্ত্র মানুষের উপর। একজন ইসলামের স্কলার ছিলেন না, বক্তা ছিলেন না, তিনি ছিলেন একজন আধ্যাত্মিক জগতের মানুষ। 1 দশক আগে যে কথাগুলো বলেছিলেন, তারও আগে যে কথাগুলো বলেছিলেন, জুলাই, আগস্ট, 27 ফেব্রুয়ারি এই গণহত্যার মধ্য দিয়ে, এরপরে শাপলা গণহত্যা, এরপরে ছাত্রদের কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, সর্বশেষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থান,
আবু সাইদের হত্যার মধ্য দিয়ে সারা দেশের ছাত্র জনতা সেই রিহার্সেলের মধ্য দিয়ে যে গণহত্যার নাটক হয়েছিল সেটি জবনিকা করেছে। আমরা নতুন বাংলাদেশের আলোচিত একটি জেলা রংপুর জেলার রংপুর এক আসনের জনগণের খাদেম হিসাবে এখান থেকে আমি দাবি উচ্চারণ করতে চাই, সর্বশেষ শরীফ ওসমান হাদি সহ বিগত সময়ে যত হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডগুলো নির্মহ নিরপেক্ষ বিচার জাতি প্রত্যাশা করে আমরা সেটি চাই, সে দাবি আমি করছি। আমি এখান থেকে আমার সর্বশেষ বক্তব্যে যেটি বলতে চাই, একদম আল্লামা সাইদির আজকের এই আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে সাইদি সাহেবের ওপর যে অবিচার করা হয়েছে, তার রায়কে কেন্দ্র করে নিরীহ নিরপরাধ অসহায় মানুষগুলোকে যেভাবে হত্যা করা হয়েছে তার বিচার সেটাকে কেন্দ্র করেই আজকের এই আলোচনা সভা আলোচিত প্রদর্শনী। এখানে উপস্থিত সম্মানিত আয়োজকবৃন্দ, বেদনার দিন, ইতিহাসের সবচেয়ে জঘন্যতম একটি দিন, যেদিনে এই বাংলার শুধু উজ্জ্বল নক্ষত্র নয়, মিঠাপুকুর, সেই মিঠাপুকুর আসনের নির্বাচিত সংসদ সদস্য আমি ওই সময় বাংলাদেশ জামাত ইসলামের মিঠাপুকুর উপজেলা আমির ছিলাম। ঘটনার আগের দিন ওই থানায় নতুন বদলে করে নিয়ে আসা হয় এমন একজন ওসিকে, যিনি সাইদি সাহেবকে মোটেও সহ্য করতে পারতেন না, এরকম একজন ব্যক্তিকে বাছাই করে নিয়ে আসা হয় ঘটনার আগের দিন সন্ধ্যাবেলা। তিনি তার কর্মস্থলে যোগদান করেন। রাতে শুধু তার সাথে ফোনে কথা হয়েছিল মাত্র, সশরীরে দেখা হওয়ার সুযোগ হয়নি। তার রায়কে কেন্দ্র করে সকাল 7টা থেকেই উপজেলার আশেপাশের লোকজন জমায়েত হতে শুরু করে। কিন্তু আমরা লক্ষ্য করলাম 7টার সময় থেকেই পুলিশ গণহারে লোকজনকে গ্রেফতার করা শুরু করলো বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে। আমরা প্রশাসনের সঙ্গে বারবার যোগাযোগ করেও অল্প কিছু ব্যক্তিকে ছাড়াই নিতে পেরেছি। তারপরে তারা 22 জন ব্যক্তিকে আটক দিল, বললো হরতাল শেষে তাদেরকে তারা ছেড়ে দেবেন। লোকজন অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন কি রায় হবে, উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়েছিলেন সবাই। জনগণ যদিও বুঝেছিলেন যে খারাপ কিছু একটা হবে, কিন্তু তার ফাঁসির রায় হবে এটা জনগণ মেনে নিতে পারেননি। যার ফলে রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই আমরা খেয়াল করলাম জনগণ মিছিল নিয়ে রাস্তায় ওঠার চেষ্টা করলো। সকাল থেকে বহুবার চেষ্টা করেছে, কিন্তু এত সংখ্যক পুলিশ এবং বিজিবির উপস্থিতি ছিল সেই দিন, মনে হয়েছিল আমাদের কাছে যেন রংপুরের সমস্ত গোটা প্রশাসন মনে হয় মিঠাপুকুরে নিয়োগ করা হয়েছে। সাধারণ নিরস্ত্র মানুষগুলো, তাদের প্রাণপ্রিয় নেতা, তাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, তাদের ভালোবাসার মানুষ, প্রাণের পাখি, তার রায় শুনে একটা প্রতিবাদ জানানোর অধিকার তারা দিয়েছিল, এর বেশি কিছু তারা চায়নি। কিন্তু আমরা লক্ষ্য করলাম মিছিল নিয়ে ওঠার চেষ্টা করা মাত্রই পুলিশ এবং বিজিবির পক্ষ থেকে নির্বিচারে গুলি চালানো হলো। 6 মিনিট ধরে অবিরাম গুলি চালানো হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের চোখের সামনে 7 জন ভাই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। গুলিবিদ্ধ হলেন 300-এর অধিক ভাই, তার মধ্যে 42 জন ভাই খুবই গুরুতর ছিলেন। এই ঘটনার পরপরই মনে হলো যেন গোটা মিঠাপুকুর শুধু নয়, গোটা দেশে একটা শোকের ছায়া নেমে আসলো। আমরা তখন ব্যস্ত হয়ে পড়লাম এই লাশগুলিকে নিয়ে। কোথায় যাব? আমরা যে লাশ নিয়ে যাব, যাওয়ার রাস্তা বন্ধ। আমরা যে আহত ব্যক্তিদেরকে নিয়ে হাসপাতালে যাব, হাসপাতালে যাওয়ার রাস্তা বন্ধ। রংপুর শহরের প্রতিটি সরকারি এবং বেসরকারি হাসপাতালের গেটে গেটে সেই সময়কার সরকারি বাহিনীর সব ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা পাহারা বসালো।
তাদেরকে চিকিৎসা পর্যন্ত দিতে দেবে না। আমরা বহু কষ্টে ব্যক্তিগতভাবে ডাক্তার ডেকে এনে গোপনে অন্য জায়গায় চিকিৎসা করিয়েছি। ওই সময়কার দিনগুলি ছিল আমাদের জন্য অত্যন্ত দুর্বিষহ। এই লোকগুলি অতি সাধারণ লোক ছিলেন, তারা আসলে কোনো রাজনীতি করতেন না, তারা শুধু জান প্রাণ দিয়ে সাইদি সাহেবকে ভালোবাসতেন। তারা ভালোবাসতেন প্রাণের জন্য, তারা ভালোবাসতেন দিনের জন্য। তার এই রায় এই সমস্ত মানুষ মেনে নিতে পারেননি। লোক সমাগম ছিল, কত হাজার লোকের উপস্থিতি ছিল আমরা ভালো জানি না। সমস্ত লোককে কাজে আমরা প্রশাসনের কাছে বলেছিলাম যে মাত্র 10টা মিনিট আমাদেরকে সময় দেন। এই লোকগুলো কষ্ট করে এসেছে 25, 30, 35 কিলোমিটার দূর থেকে। এই লোকগুলো তাদের প্রাণপ্রিয় মানুষের জন্য অন্তত 10টা মিনিট মিছিল করে তারা চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি চলে যাবে, সেই সুযোগটুকু দেওয়া হয়নি। আজকে শুধু সেটা নয়, সেই সাইদি সাহেবকে আমরা জেলখানায় ঢুকে ঢুকে মরতে দেখলাম। এক এক করে বিভিন্ন নেতার ফাঁসি হলো, সাইদি সাহেবের শেষ পর্যন্ত রায় সংশোধন করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো। বয়োবৃদ্ধ আলেম জেলখানায় কষ্ট করে বেঁচেছিলেন, শেষ পর্যন্ত তাকে চিকিৎসার নাম করে পিজি হাসপাতালে নিয়ে আসা হলো এবং তাকে ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলা হলো। এটা পৃথিবীর একটা নিকৃষ্টতম ইতিহাস। পৃথিবীর বুকে এভাবে কোন জনপ্রিয় জনমান্বিত কোন নেতাকে, কোন ইসলামী ব্যক্তিত্বকে এভাবে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে, এর নজির কোথাও নাই। আজকে তার এই চিত্রীকরণ অনুষ্ঠান, তার এই রায়ের দিনকে কেন্দ্র করে এখানে যদি কথা বলার সুযোগ পেয়ে আমি মনে করছি, আমি এটা দাবি জানাচ্ছি, আর যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, আর যেন বাংলাদেশে এভাবে কোন জনমনোনীত ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা না হয়, আর যেন একজন দেশপ্রেমিক লোক, একজন প্রতিবাদী লোক এভাবে হত্যা করা না হয়। কিন্তু বারবার এগুলি ঘটে। শরীফ ওসমান হাদির মতো লোকদেরকেও পৃথিবী থেকে বিদায় নিতে হয় এভাবে। এগুলি আমাদের দেশের জন্য অত্যন্ত কলঙ্কজনক একটি অধ্যায়। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে এটুকু বলতে চাই, এখন যারা ক্ষমতায় আছেন, এই ধরনের কোন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় ভবিষ্যতে, সেই দিকটি তারা খেয়াল রাখবেন এবং প্রতিটি অন্যায় হত্যাকাণ্ডের বিচার তারা করবেন। এতটুকু দাবি জানিয়েই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের মেহমানকে। এই উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ অতিথি বক্তব্য করেছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা 14 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মীর আহমদ কাসেম। উপস্থিত হয়েছেন বাংলাদেশ আইনজীবী যে সময় উপস্থিতি। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট গাজী তামিম। উপস্থিত হয়েছেন পিরোজপুর 1 আসনের মাননীয় সংসদ সদস্য, যে উপস্থিত হয়েছেন পাবনা 1 আসনের মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধেয় ব্যারিস্টার নাজিব মোহাম্মদ সাহেব। উপস্থিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী জনাব ইমরান সিদ্দিকী এবং রাষ্ট্রীয় সন্ত্রাস শীর্ষক আলোচনা সভা নেতৃত্ব প্রদর্শনী। আজকের অনুষ্ঠানে এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি ঢাকা 14 আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার জনাব মীর আহমদ কাসেম। আপনাদের সমস্যা তো হবে না। পরে পাচ্ছে না, আপনি একটু পরে চেক করে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী সাহেবের জন্য নিয়োজিত আইনজীবীর যে টিম গঠন করা হয়েছিল, যেখানে আমরা বলতাম ডিফেন্স টিম, তার একজন সদস্য ছিলাম। আমরা জানতাম ওনার রায় কি হতে চলেছে। সাক্ষীকে গুম করা হয়েছে, মামলা চলা অবস্থায় আইন পরিবর্তন করা হয়েছে। আমরা যারা নিয়োজিত আইনজীবী রায়টি কোন দিকে যাচ্ছে, আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যেহেতু রায়ের দিন হরতাল চলছে, হরতালে আমরা কেউ আদালতে যাব না। আমাদের কিছু রায়টা রিসিভ করার জন্য জুনিয়র আমাদের কিছু আইনজীবী ছিলেন, আর আমরা বাকি সদস্যরা আমাদের আইনজীবীদের নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের বাসায় আমরা অবস্থান করেছিলাম। এবং যেই মুখে রায় ঘোষণা হলো তখন জোহরের সময় হয়ে গেছে। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা জোহর নামাজ করে মিডিয়াকে বিবৃতি দিব, রায়ের ব্যাপারে মতামত দিব। রায় ঘোষণা হলো, আমরা নামাজে দাঁড়ালাম। নামাজের মধ্যেই টের পাচ্ছি মোবাইল ফোন বারবার বেজে উঠছে, বারবার মেসেজ আসছে। নামাজ শেষ করে মোবাইল ফোন খুলে দেখলাম যে 3 দিন ভাই শহীদ হয়ে গেছে। তখন মনে পরে প্রতি সেকেন্ডে এক শহীদ শাহাদাতের খবর আসছে। মিডিয়া আসতে আসতে আমাদের মহিলাদের শহীদের খবর চলে আসে, বিভৎস ছবি সহ আমাদের মোবাইল আসতো। আমার দায়িত্ব ছিল আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগের করার। আমি দ্রুত আমার মোবাইলে একটি রিপোর্ট তৈরি করে সব জায়গায় প্রেরণ করছিলাম। আমার হাত কাঁপছিল, চোখ দিয়ে পানি ঝরছিল, নিজের ভিতরে চরম অপরাধবোধ কাজ করছিল। পাখির মতো নির্বিচারে হত্যা করে মানুষ মারছে, আমরা কিছুই করতে পারছি। সবচাইতে বেশি অবাক লাগলো মানবাধিকার নিয়ে যারা মুখী ফেরা তোলে, তাদের নিশ্চয়তা লাগে, তাদের এমন নিশ্চয় তাদের মুখ দিয়ে একটি আওয়াজও সেদিন বের হয়নি। শত শত মানুষকে নিরাপরাধ নিরাশ্র পুরুষ নারী শিশুকে হত্যা করা হয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী ফ্যাসিবাদী সরকার দেখাতে চেয়েছিল যে তাদের পক্ষে কেউ নাই। এই যে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ওপেন গুলি করার জন্য, এবং বলা হয়েছিল যে গুলির হিসাব দিবেন, লাশের হিসাব দেওয়া দরকার। এইভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে। আমাদের যথাসম্ভব আমরা চেষ্টা করেছি আন্তর্জাতিক মহলকে ইনফর্ম করার জন্য। জাতিসংঘ থেকে সবকটি মানবাধিকার সংগঠন এই নিয়ে বিবৃতি প্রকাশ করেছিল, কিন্তু বাংলাদেশের একটি মানবাধিকার সংগঠন একটি কথা বলে নাই। বাংলাদেশের একজন মানবাধিকার কর্মী এটা উচ্চারণ করে নাই। এটাই আমাদের সমাজের ব্যর্থতা, মানবাধিকার কর্মীদের ব্যর্থতা, যে আমরা কিছু মানবাধিকার বিষয়ে কথা বলি, কিছু বিষয়ের মুখে খুব বেড়ে থাকে। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি, যেন সকল মানবাধিকারের বিষয়ে আমরা এইভাবে আওয়াজ তুলবো। আমরা দেখবো না কি কোন দলের, আমরা দেখবো না কি কোন মতদর্শের, আমরা দেখবো না কি কোন ধর্মের, আমরা দেখবো না কি কাপড়, কে কি কাপড় পরে, কে কেউ কার গায়ের রং কি, কার চেহারা কি। আমরা দেখবো শুধু মানুষ। সংক্ষেপে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর অ্যাডভোকেট গাজী তামিম এ পর্যায়ে কথা নিয়ে আসছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট গাজী তামিম। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত মেহমানবৃন্দ। সময় কম থাকার কারণে আমি সবাইকে অ্যাড্রেস করছি না। যে পরিচয়টি আমার এখন দেওয়া হলো, একটু সংশোধন করছি যে আমি বর্তমানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছি। তার চেয়ে আমার বড় পরিচয়, আমি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী সাহেবের ডিফেন্স টিমের একজন সদস্য ছিলাম। কেবল আমার বন্ধু যে কথাটি বললেন মীর আহমেদ বিন কাসিম, যে রায় রিসিভ করতে সেদিন যারা গিয়েছিলেন, আমি তাদের মধ্যে একজন ছিলাম। আমরা অল্প কয়েকজন জুনিয়র সদস্য সেদিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলাম, যেদিন ওনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় পড়ে শোনানো হয়েছিল, এবং রায় শুনে উনি আল্লাহর একটি কালাম তেলাওয়াত করে এই রায় প্রতিবাদ করেছেন। তারপরে আস্তে আস্তে কি হয়েছিল আপনারা জানেন। ছোট্ট করে দু একটি গল্প বলতে চাই। ওনাকে যেদিন প্রথম এই ধানমন্ডি সেফ হাউসে ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হলো, তখন আমরা সকলেই সেই সেফ হাউসের বাইরে উপস্থিত ছিলাম। মোমিন ভাই ছিলেন, ইমরান ভাই ছিলেন, সকলেই ছিলাম। ওনাকে একটি অফারই করা হয়েছিল তখন সরকারের পক্ষে, সেটি হলো আপনি স্বীকার করেন যে আপনি এই অপরাধের সাথে জড়িত এবং আপনার সাথে যারা আছে তারা সকলেই এই অপরাধের সাথে জড়িত। উনি দ্ব্যর্থহীন ভাষায় এটিকে অস্বীকৃতি জ্ঞাপন করেছিলেন যে আমি একটি মিথ্যা আমার মুখ থেকে বের হবে না, এবং যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে এগুলো সম্পূর্ণ অসত্য। এই কথাটি কেন বলছি সেটা হলো যে ইনভেস্টিগেশন এজেন্সি বা প্রসিকিউশনের পক্ষ থেকে সবসময় চেষ্টা করা হয় যে অপরাধের সাথে যারা জড়িত তাদের পক্ষ থেকে এই অপরাধটাকে স্বীকার করানো। এটা হলো ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের সবচেয়ে বড় এভিডেন্স, যেটা আমরা প্রসিকিউশনে আসার পরেও এটা আমরা চেষ্টা করেছি। এটা সাধারণত প্রসিকিউশনের পক্ষ থেকে এই অফারটা আসে, ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে অফারটা আসে, এবং আসামিরা এটি যদি সত্য হয়, উনি মনে করেন যে হ্যাঁ এই অপরাধটা সংঘটিত হয়েছে, উনি তার অপরাধের কারণে অনুতপ্ত, তখন উনি এটা স্বীকার করেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী এই অপরাধের সাথে জড়িত ছিলেন না বলেই তিনি অস্বীকার করেছেন।
আপনারা দুটি ঘটনাকে কম্পেয়ার করেন। খুব রিসেন্টলি ঘটে যাওয়া জুলাই গণঅভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেই ঘটনায় একজন আসামি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। সেই মামলার সাথে আপনারা যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মামলার তুলনা করেন, দেখেন একজনের মৃত্যুদণ্ড হওয়ার পরে সমগ্র দেশের লোকজন, শুধু রায় হয়েছে তার পরিবার কতটুকু জনপ্রিয়, কতখানি অবিচার হয়েছিল বলে মর্মে মানুষের কাছে প্রতীয়মান হয়েছে। একজন সাক্ষী যার ভাইকে হত্যা করা হয়েছে, যার ভাইকে 71 সালে সাঈদী সাহেব হত্যা করেছেন মর্মে অভিযোগ এসেছে, তিনি এসেছেন সাক্ষ্য দিতে যে আমার ভাইকে উনি হত্যা করেননি, আমার ভাইকে যে হত্যা করেছে সেটা বলার জন্য উনি ট্রাইব্যুনালের গেটে এসেছেন। সেখান থেকে তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো, ডিফেন্স টিমের গাড়ির মধ্য থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো। সেখানে সিসি ক্যামেরা ছিল, তখন কোর্ট চলমান, এজলাসে বিচারপতি বসা আছেন। এই সময় বিচারপতির কাছে গিয়ে বলা হলো যে আপনার কোর্ট প্রিমিসিসে যেটা আপনার সম্ভব হতো, এইভাবে দিনের আলোর মতো সব পরিষ্কার হয়েছে। আপনারা জানেন খুব কিছুদিন আগে ওই মামলায় যারা সাক্ষ্য দিয়েছিল তারা ট্রাইব্যুনালে এসে একটা অভিযোগ করে গেছে। এই সুখরঞ্জন বালি, যাকে কিডন্যাপ করা হয়েছিল, গুম করা হয়েছিল, এটাও কিন্তু এক ধরনের মানবতা বিরোধী অপরাধ। তিনি এই মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে ওই বিচারপতি সহ যারা যারা এই অপরাধের সাথে জড়িত, তিনি স্বীকার করছেন যে কিভাবে এই অপরাধটা ডিজাইন করা হয়েছে, কিভাবে শেখ হাসিনার কাছ থেকে তিনি অপরাধ পেলেন এবং তিনি কিভাবে অপরাধে জড়িত হলেন, এবং সমস্ত সাক্ষী, ভিডিও ডকুমেন্ট, অডিও ডকুমেন্ট এটা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করা হয়েছে। সবাই সাক্ষ্য দিয়েছে। এই সাক্ষ্যের ভিত্তিতে যখন সাধারণ মানুষের অন্তরে রায় থেকে দুই ভাবে হয়েছে। একটা হলো কোর্ট একটা রায় প্রদান করে, আরেকটা হলো মানুষের অন্তরে একটা রায় দেয়। দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মামলায় আদালত রায় দিয়েছিল, কিন্তু মানুষের অন্তর রায় দেয় নাই বলেই মানুষ রাস্তায় নেমে প্রাণ দিয়েছে। আর শেখ হাসিনার মামলায় যেটি কোর্ট নেমে এসেছে, ন্যায় বিচার পাওয়ার আনন্দে নেমে এসেছে, শহীদ পরিবাররা নেমে এসেছে, আহতরা নেমে এসেছে, ন্যায় বিচার পেয়েছে সেটা। এটা হলো দুইটার পার্থক্য। আরো অসংখ্য ঘটনা আছে যেটা সময়ের স্বল্পতার কারণে বলছি না। একজন সাক্ষী যে চাক্ষুষ সাক্ষ্য দিয়েছিল আল্লামা সাঈদী সাহেবের বিরুদ্ধে, যার জন্মই হয়েছিল 1972 সালে, একজন সাক্ষী সাক্ষ্য দিতে এসেছেন, কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলছেন। আমাদের আইনে বলা আছে যে সাক্ষীকে যখন জেরা করা যাবে তখন অযথা জেরা করা যাবে না, তবে একটা পয়েন্টে জেরা করা যাবে, সেটা হলো ক্রেডিবিলিটি, যে একটা মানুষ 50 বছর আগের ঘটনা বলতে আপনার সামনে আসছেন, তিনি সত্যবাদী কিনা। ওনাকে প্রশ্ন করা হলো যে আপনার বিরুদ্ধে কি কোনো মামলা ছিল? বললো হ্যাঁ, একটা মামলা ছিল। কি মামলা? কলা চুরি করে আমার বিরুদ্ধে সাজা হয়েছে। এইরকম একটা সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তিকে 50 বছর পরের একটা ঘটনা এনে সাক্ষ্য করা, এরকম ভাবে মামলাগুলো করা হয়েছে। ধরেন আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে অসংখ্য মামলা হয়েছে না? এই মামলায় 300, 500, 1000 আসামি করা হয়েছে না? এর মধ্যে অসংখ্য ভুল আসামিও তো আছে। আমরা ডিফেন্স টিমের পক্ষ থেকে চ্যালেঞ্জ করেছিলাম যে 1971-এর পরে আজ পর্যন্ত 1971-এর ঘটনার সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব জড়িত মর্মে কোনো একটা মামলা, কোনো একটা জিডি, কোনো একটা অভিযোগ, কোনো একটা বক্তব্য আপনারা দেখান যেটা ইমিডিয়েট আফটার অকারেন্স হয়েছিল 72 থেকে 75-এর মধ্যে হয়েছিল। অন্তত একটা মামলায় 500 আসামি, তার মধ্যে একটা নাম্বার, ওনার 500তম নাম্বারে ওনার নামটা ছিল, এরকম একটা ঘটনা দেখাতে পারেনি, একটা জিডিও দেখাতে পারেনি, যেটা আমরা এখন হলে পারবো। 10,000 স্বাধীনতা বিরোধী রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছিল 2015-16 সালে। আপনারা জানেন যে সেটা ছাপানো হয়েছিল সরকারি নথি থেকে, যে যাদের বিরুদ্ধে এই সময় মামলা হয়েছিল, অভিযোগ আনা হয়েছিল, তারা যেন এই মামলার এই ঘটনা। আপনারা জানেন যে সেই সময়ের চিফ প্রসিকিউটরের নাম সেই রাজাকারের তালিকা। একদিন জজ সাহেবরা হাসি করে বলছিলেন যে ট্রাইব্যুনালে যখন মামলার তালিকা আসে তখন লেখা হয় যে চিফ প্রসিকিউটর ভার্সেস আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, অথবা যে কোনো রাজাকারের নাম লিখে বলা হয় চিফ প্রসিকিউটর বনাম রাজাকার। তো যখন চিফ প্রসিকিউটরের নামই রাজাকারের তালিকায় আসলো, তখন একজন জজ সাহেব বলছেন যেখানে লেখা উচিত ছিল যে রাজাকার বনাম রাজাকার। সেরকম একটা ট্রাইব্যুনাল আমরা দেখেছি। এখন আপনাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করবো, সেটা হলো যে ওই ট্রাইব্যুনালের সাথে এই ট্রাইব্যুনালের পার্থক্যটা কি? একটাই কথা, সেটা হলো 2024-এর গণঅভ্যুত্থানের পরে সেই ট্রাইব্যুনালের আইনকে আমরা সংশোধন করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে এসেছি। সেই সময় ট্রাইব্যুনালের আইনে পরিষ্কার করে বলা ছিল যে এটা বাংলাদেশের ডোমেস্টিক ট্রাইব্যুনাল, মানে অভ্যন্তরীণ ট্রাইব্যুনাল, এখানে আন্তর্জাতিক আইনের কোনো প্রযোজ্যতা নেই এবং প্রয়োজন নেই। 2024-এর গণঅভ্যুত্থানের পরে আইন সংশোধন করে পরিষ্কার করে বলা হয়েছে যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং এখানে রোম স্ট্যাটিউটে যে আন্তর্জাতিক আইনের সংজ্ঞা দেওয়া হয়েছে সেই সংজ্ঞাটা পরিপূর্ণভাবে প্রযোজ্য হবে, এবং সেই আইন অনুযায়ী আমরা এখন তার বিচার করছি, যেটা স্বচ্ছ, নিরপেক্ষ এবং পৃথিবীর যে কোনো আদালতে আমরা চ্যালেঞ্জ করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি অ্যাডভোকেট কাজী কালিম সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা সংক্ষিপ্তভাবে কথা নিয়ে আসার অনুরোধ করছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জনাব ইমরান সিদ্দিকী। সংক্ষেপে কথা নিয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জনাব ইমরান সিদ্দিকী।
রহমানির রহিম। অনেক বেলা হয়ে গেছে, আমি এবার বেশি কথা বলবো না। আমরা যখন 2010 থেকে 2013 সাল পর্যন্ত অনেক মামলায় আমরা ডিফেন্স টিম হিসেবে কাজ করেছিলাম, ডিফেন্স কাউন্সিল হিসেবে কাজ করেছিলাম, যখন বাংলাদেশের প্রথম যে যুদ্ধাপরাধ গঠিত হয় 2009 সালে। ওই মামলার সেই সময় বিভিন্ন মামলায় ডিফেন্স টিমের কাজ অংশ হিসেবে আমরা অন্যান্য দেশে, বিশেষ করে ফর্মার যুগোস্লাভিয়া, রুয়ান্ডা, সেই সব দেশে যেসব মামলা হয়েছিল সেগুলো স্টাডি করার সুযোগ হয়েছে। আমার জানা মতে এমন কোনো মামলা নাই যেখানে এত বেশি অনিয়ম হয়েছে, যেটা আল্লামা সাঈদী সাহেবের মামলা হয়েছে। এত বেশি অনিয়ম হয়েছে এরকম কোনো মামলা আমি আমার স্টাডিতে বা আমার রিসার্চ আসেনি, এবং এটার ডকুমেন্টেশন আমার খুব প্রয়োজন। কারণ আজকে তো প্রায় 10 বছর 12 বছর হয়ে যাচ্ছে, মানুষ তো এগুলো এবং ভুলেই যাবে, এটাই স্বাভাবিক। তো অনেক ডকুমেন্ট আমাদের হাতে নাই। আমি নিজেও যখন বসেছি লেখালেখি করবার জন্য অনেক ইনফরমেশন পাচ্ছি না, কারণ আমরা একটা প্রপারলি ডকুমেন্ট করিনি। এটা আমাদের একটা ব্যর্থতা, বড় ব্যর্থতা। শুকরঞ্জন বালি ঘটনাটা অনেকভাবে এসছে, কিন্তু এটাকে আবার ভালো করে আমাদেরকে রিভিজিট করা উচিত, এটা নিয়ে স্টাডি করা উচিত, এটা নিয়ে বই লেখা উচিত, এটা নিয়ে মুভিজ হওয়া উচিত, এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। কিভাবে একটা সাক্ষীকে তাদেরকে সাক্ষী দেওয়া হতো আল্লামা সাঈদীর বিরুদ্ধে, এবং সেখানে এমন ডকুমেন্ট আমাদের পেয়েছে, আমাদের হাতে ছিল, যে বলা হচ্ছে যে গৌরাঙ্গ আছে খুব ভালো সাক্ষী দিয়েছে, তাকে একটা পাঞ্জাবি দিতে হবে, তাকে মিষ্টি দিতে হবে। দিস ওয়াজ দ্য ম্যানার ইন উইচ দ্য ট্রায়ালস ওয়ার কন্ডাক্টেড। এই ইনফরমেশনগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে এবং এটাকে হরতালে আমরা মার্চের 3 তারিখে আমরা থেকে আমাদের বড় ভাইয়ের সাথে মিছিলে গ্রহণ করার পরে আমরা প্রায় 1 ঘন্টার মতো মিছিল করার পর আমরা যখন চলে আসবো, হঠাৎ একটা মোড় ছিল আমাদের সামনের দিকে। ওই মোড় থেকে হঠাৎ পুলিশ এবং ছাত্রলীগ মিলে আমাদের ট্রাফিক হামলা করার পর আমরা 5 জন আহত হই। ওই 5 জনকে আমাদের চট্টগ্রাম মেহেদি ন্যাশনাল হাসপাতালে নিয়ে আসে। ওখানে আমরা প্রায় তখন আমার জ্ঞান ছিল না, আমি জানতে পারছি 27 দিন আমি অজ্ঞান ছিলাম। মাঝখানে বলছিল ডাক্তার আমি মারা গেছিলাম। এরপর থেকে আমাকে ঢাকা ডায়মন্ডে ফোন নম্বর ইংলিশিনা নিয়ে আসা হয় একটা অপারেশনের জন্য। ওই অপারেশন অবস্থায় আমাকে ওখানে 14 দিন রাখা হয়। 14 দিন পরে ডাক্তার বলছে তো অপারেশন লাগবে না, আমরা যদি অপারেশন করে হাত দুটো অবশ্যই হয়ে যেতে পারে, এবং হাত দুটা ভালো আছে, এটা দিয়ে অনেক কিছু করতে হবে। তখন আমাকে আবার চট্টগ্রামে মেডিকেল ন্যাশনাল হাসপাতালে প্রায় 2 বছর রাখা হয়। ওইখান থেকে আমাকে বাঁশখালী নিয়ে যাওয়া হয়। এর মাঝখানে 14 সালে আমার আম্মু মারা যায়। খুব অসুস্থ হয়ে আমার অ্যাক্সিডেন্টের পর থেকে আমার আম্মু খুবই কান্না করতো। এমনকি আমার আম্মু আমার পরিবারের কেউ যদি আমাকে দেখার জন্য আসতো, শেখ হাসিনা আমলে তখন বইন্দা লাগাইয়ে আমাদের পিছনে লাগানো হতো। আমার পরিবারকে আমাকে দেখার জন্য কেউ আসতে পারতো না। এরপরে 14 সালে যখন আমার মারা যায়, আমি কিন্তু দেখতে পারি নাই, অনেক কষ্ট লাগছিল। এই স্বাধীন বাংলাদেশে আমরা 1971 সালে যখন স্বাধীন হয়, শেখ হাসিনা বলতো আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, কিন্তু আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক ছিলাম না। আমরা মনে হয় মাঝে মধ্যে রাখতো জাহেলিয়াতের চাইতে এটা অনেক নিষ্ঠুর ছিল এই শেখ হাসিনা। এরপরে আমাকে ওখান থেকে প্রায় 2 বছর আমার গ্রাম এলাকায় বাঁশখালীতে 2 বছর একটা গোপনের জায়গায় রাখা হয়। ওখান থেকে আমার পিছনে অনেকগুলো বড় বড় গা হয়ে গেছিল। এখান থেকে আমাদের কেন্দ্রের ইসলাম ছাত্র শিবিরের মেহমান গিয়েছিল আমাকে দেখার জন্য। যাওয়ার পরে ওনারা আমাকে দেখার পরে আবার টাকা বাড়িয়ে নিয়ে আসা হয়। ওখান থেকে আমাকে 14 দিন রাখা হয়। এখান থেকে আবার সাভার সিএপি হাসপাতালে আমাকে প্রায় 17 ফেব্রুয়ারি 14 তারিখ থেকে এখন পর্যন্ত আমি সাভারে আছি। এর মাঝখানে আমার আব্বু মারা যায় 23 সালে মার্চের 9 তারিখে। আমার আব্বুকে দেখতে যেতে পারি না। আমার আব্বু আম্মুর অনেক আশা ছিল আমি একজন ডাক্তার হব, কিন্তু ডাক্তার হয়তো দূরের কথা, আমাকে যে আমি 7ম শ্রেণীতে পড়তাম এমন সময় আমাকে গুলি করে ওনারা আমাকে প্রতিবন্ধী করে দিচ্ছে। আজও এই স্বাধীন বাংলাদেশ আমরা আজও স্বাধীন হতে পারি না। এখনো মাঝে মধ্যে আমরা ফেসবুকে দেখি আমাদের ভাইদের হত্যা করা হয়, নির্যাতন করা হয়, মা বোনদেরকে দর্শন করা হয়। এগুলো দেখে আমাদের অনেক ইয়া লাগে, খারাপ লাগে দেখতে যে আমরা কোন দেশে বসবাস করতেছি। বাংলাদেশে মনে করে এখনো আমাদের বিচার হবে না মনে হয়। আমরা একটাই চাই, আল্লাহকে বলে যাব, সে আল্লাহ যেন আখিরাত হলেও তাদের বিচার হবে। আমি আমার সামনে অনেক সাংবাদিক ভাইরা আছেন, আপনারা তো দেশের পরিস্থিতি দেখতেছেন, আপনারা যে পরিস্থিতিগুলো নিয়ে আমার থেকে আপনারা ভালো বুঝবেন, সেই পরিস্থিতিগুলো নিয়ে আপনারা একটু কাটাকাটি করে
আপনারা সত্যগুলো তুলে ধরে আমাদের বিচারগুলো পাওয়ার সুযোগ করে দিন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় ভাই আব্দুল করিম ভাইকে। ভাই যে কথাগুলো বলেছেন, যে জন্য ভাই আহত হয়েছেন, আমরা এই প্রত্যেকটা গণহত্যার যেন যথাযথ বিচার হয়, ভাইয়ের যে স্বপ্ন সেই স্বপ্নগুলো যেন পূরণ হয় সেই প্রত্যাশা রাখছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সুযোগ্য সন্তান পিরোজপুর 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শামীম সাইদি সাহেব। এই পর্যায়ে কথা নিয়ে আসছেন পিরোজপুর 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শামীম সাইদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সংশোধনী দেই, আমি পিরোজপুর 2 আসনের প্রার্থী ছিলাম। আমার নাম শামীম সাইদি এবং আল্লামা সাইদি ফাউন্ডেশনের চেয়ারম্যান। সংসদ সদস্য নির্বাচিত হতে পারিনি। আর আজকের এই অনুষ্ঠানে আয়োজককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শককে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত সাংবাদিক ভাইদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি সাংবাদিক হলো এই জাতির আয়না এবং বিবেক। আমরা আজকে যে ব্যক্তিকে নিয়ে আলোচনার জন্য উপস্থিত হলাম, সেই আল্লামা সাইদি সারাটা জীবন তার জন্মলগ্ন থেকে কোরআনকে ভালোবেসে, কোরআনকে অধ্যয়ন করে, কোরআনিক জীবন নিজেকে গঠন করে, কোরআনের জীবন মানুষকে যেন গঠন করতে পারে, সেই ব্রতকে সামনে রেখে, লক্ষ্যকে সামনে রেখে গোটা বাংলাদেশ যদি তিনি কোরআনের একটি নতুন ধারা, তাফসীরের একটি নতুন ধারা প্রত্যাবর্তন করেন এবং গোটা বাংলাদেশে কোরআনের ব্যাখ্যা তার মতন করে আর কেউ দিতে পারছে বলে আমার জানা নেই, মানুষ বলে। আমরা বিশ্বাস করি আল্লামা সাইদির এই কর্মকে লাখো কোটি মানুষ যেমন ভাবে বুকে ধারণ করে, ভালোবাসে, সেই সাথে কিছু কতিপয় ব্যক্তি আছে যারা তাকে সহ্য করতে পারে নাই বা সহ্য করতে এখনো পারে না। কিন্তু আমার আপনাদের সামনে আজকে উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আমরা সকলে বাংলাদেশের এই গৌরবোজ্জ্বল স্বাধীনতার ইতিহাস, এই ইতিহাসকে তো আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, হৃদয়ের গভীর থেকে ভালোবাসি এবং জীবনের এই শরীরের যে রক্ত, প্রতিটি ফোঁটা রক্তবিন্দু দিয়ে ভালোবাসে এবং বুক ফুলিয়ে চলি। বাংলাদেশ, আমাদের মুরব্বীরা এই দেশকে স্বাধীন করেছে, এই দেশকে মুক্ত করেছে হানাদার বাহিনীর কাছ থেকে। আমরা পরবর্তী প্রজন্ম, আমরা এর একটা সঠিক ইতিহাস গোটা জাতির কাছে পেতে পারতাম, কিন্তু এই ইতিহাসকে অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা ইতিহাসকে নিজের মতন করে ব্যবহার করছে। আজকে আমি স্মরণ করি শরীর ওসমান হাদিকে, যে কিনা সত্যের কথা বলতে যে জীবন দিয়েছে। আল্লামা সাইদি তার স্টেজের মধ্যে কথাটা বলতেন যে গুলি আসবে, বুক পুঁতে নেব। একটি কথা তো খুবই বিখ্যাত ছিল, 500 বছর বিড়ালের মতন বেঁচে থেকে কোনো লাভ নাই, 1 ঘন্টা সিংহের মতন বাঁচতে চায়। কিন্তু আমার প্রশ্ন, তাকে মারার জন্য তো স্টেজে মারতে পারতেন, বাড়িতে এসে মেরে ফেলতে পারতেন। আমার গৌরবোজ্জ্বল ইতিহাসকে বিকৃত কেন করলেন? আমি আজকে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের জাতীয় সংসদের কাছে প্রশ্ন রাখবো, আবেদন রাখবো, দাবি রাখবো, স্বাধীনতার ঘোষক এটাকে নিয়েও যেভাবে বিকৃত করা হয়েছে, সরকারের পক্ষ থেকে তাকে যে উপাধি দেওয়া হয়েছে, সেই উপাধি পর্যন্ত তারা ফ্যাসিস্টরা নিজের গদিকে সংরক্ষণ করার জন্য, কুক্ষিগত করার জন্য তাকে হেনস্থা বা এমন কোন কথা, অপমানজনক কথা, এমন কোন কথা বাদ রাখেন নাই যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বলেন না। আমি প্রতিশোধের কথা বলবো না, কিন্তু আগামী যে প্রজন্ম, আমরা যতটুকু দেখে আসছি, আর এখন যারা আছেন তারা তো কিছুই দেখেন নাই, তারা 24 দেখছেন। আমরা চাই বাংলাদেশের মানুষ এই ফেব্রুয়ারি মাসের 52কে জানুক, আবার মার্চের 71কে জানুক, সেই সাথে
বাংলাদেশের মানুষ 24কেও সঠিকভাবে জানো। আমি সেই জানাকে জানানোর জন্য সরকারে যারা দায়িত্বে থাকবেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে 28শে ফেব্রুয়ারি 2013 সালে যে গণহত্যার শিকার হয়েছে মানুষেরা, সেই মানুষদের, সেই পরিবারদেরকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্য, তাদের দেখভাল করার জন্য আমি আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আবারও আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শামীম সাইদী সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী সাহেবের আরেকজন সুযোগ্য সন্তান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, জনাব নাসিম সাইদী। আমি জনাবকে সংক্ষেপে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বড় ভাই, সম্মানিত বড় ভাই আলহাজ শামীম সাইদী, তিনি যথার্থই বলেছেন যে আমার যে কথাগুলো বলা প্রয়োজন তিনি অলরেডি সেগুলো বলে দিয়েছেন। আমি ওনার বক্তব্যেরই সারমর্ম বলতে চাই, সেটি হচ্ছে যে আল্লামা সাইদী তার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য, রুদ্ধ করে দেওয়ার জন্যই তার প্রতি শতাব্দীর নিকৃষ্টতম মিথ্যা অপবাদ দিয়ে ট্রাইব্যুনালে মামলা করা হয়েছিল এবং তাকে আধিপত্যবাদীরা, সাম্রাজ্যবাদীরা তাকে ভয় পেত, কারণ তিনি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের একটি অন্যতম প্রধান বলিষ্ঠ কণ্ঠস্বর। এই কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য তারা আদর্শদের মোকাবেলা করতে পারে না, অন্য কোনোভাবে সঠিক ন্যায্য পদ্ধতিতে মোকাবেলা করতে না পেরে ইতিহাস বিকৃতির মাধ্যমে তার চরিত্রকে কলঙ্কিত করার মাধ্যমে জনগণের কাছ থেকে তাকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই অপচেষ্টা কোনোভাবেই সফল হয় নাই। তার প্রমাণ হচ্ছে তার বিরুদ্ধে মিথ্যা যে রায়টি দেওয়া হয়, সেই রায়ের প্রতিবাদে সারা বাংলাদেশের আপামর জনসাধারণ, আবাল, বৃদ্ধ, বনিতা, নারী, শিশু সকলেই রাস্তায় প্রতিবাদে নেমে এসেছিল এবং সেই প্রতিবাদ, সেই বিক্ষোভকে দমন করতে গিয়ে ওই ফ্যাসিস্ট স্বৈরাচারকে গণহত্যার পথ বেছে নিতে হয়েছিল। আজকে আমরা সেই গণহত্যার বিচার চাই। আমরা আল্লামা সাইদীর প্রতি যে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, চিকিৎসার নামে অপচিকিৎসা করে যে হত্যা করা হয়েছে তার বিচার চাই এবং 28শে ফেব্রুয়ারি 2013 সালে যে গণহত্যার শিকার যেসব সাধারণ মানুষ ছিল তাদের যে এই হত্যাকাণ্ডেরও একটি সুষ্ঠু বিচার, তদন্ত সাপেক্ষে আমরা চাই। এই বক্তব্য রেখে আমি আমার কথা এখানে শেষ করতে চাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।